নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ভেক্টরে প্লেন নিয়ে আলোচনা করছি। তো প্লেন নিয়ে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, প্লেন নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে, ডিটেলে বিস্তারিতভাবে অনেক কিছু আমরা আলোচনা করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি প্লেনের মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব। আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখেছি। আর এবার আমরা দুটি প্লেনের মধ্যবর্তী কোণ কি করে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তার জন্য আমরা একটু ছবি আঁকবো প্রথমে। তো ধরা যাক দুটো প্লেন আমরা এইভাবে আঁকছি, ভালো করে একটু বুঝে নাও, খুব জটিলতা কিছু নেই। এরকম আমরা প্লেন আঁকলাম, আমরা এরকমভাবে প্লেনটা আঁকছি আমাদের প্রয়োজনের সুবিধার জন্য। 3D ফিগার যেহেতু বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, এই একটা প্লেন এঁকেছি, আরেকটা প্লেন আমরা ধরা যাক এই রকম আঁকছি। একটু বুঝতে অসুবিধা হতেই পারে, আমি বলছি না যে অসুবিধা হবে না, 3D ফিগার যেহেতু একটু তোমাদের কষ্ট করে বুঝে নিতে হবে। দুটো প্লেন আমরা এইভাবে আঁকলাম, দেখো ভালো করে বুঝতে পারবে। ওকে, আচ্ছা এইটা একটা প্লেন আর এটা একটা প্লেন, এই দুটো প্লেন, এদের হচ্ছে লাইন অফ ইন্টারসেকশন। এইটা হচ্ছে আমাদের দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন, অর্থাৎ দুটো প্লেন পরস্পরকে আমাদের এই লাইনটাতে ছেদ করেছে। ধরা যাক এই লাইনটা মনে করা যাক পি কিউ লাইন। ওকে, পি কিউ লাইন, এই একটা প্লেন, এইটা একটা প্লেন, আর এটা একটা প্লেন। এটা প্লেন 1 আর এটা হচ্ছে প্লেন 2, যাই হোক তোমরা নিতে পারো প্লেন 1 প্লেন 2, যাই হোক। তো এবার কথা হচ্ছে এটাকে আমরা প্লেন 1 হিসাবেই ধরি আর এটাকে প্লেন 2 হিসাবে ধরছি। ওকে, এইবার আমাদের এই দুটো প্লেনের অন্তর্বর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে এই যে লাইন, এখানে আমরা একটা সরল রেখা এঁকে ফেললাম, ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা সরল রেখা, এখানে সরল রেখাংশ এঁকে ফেললাম। আমরা এটাকে নাম দিয়ে দিতে পারি, এটা ধরা যাক এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এ আর বি এই দুটোই হচ্ছে আমাদের এই প্লেন 1 এর উপর অবস্থিত, আর এ আর সি এই দুটোই হচ্ছে প্লেন 2 এর উপর অবস্থিত। এই বিন্দুটা কিন্তু কমন, এই বিন্দুটা এই প্লেন 1এও আছে এবং প্লেন 2তেও আছে। তাহলে ভালো করে একটু বুঝি, দুটো প্লেনের মধ্যবর্তী কোণ আমরা কি করে বুঝবো। দুটো প্লেন আমরা যদি যে কোনো একটা যদি খাতা আমরা নিই বা যে কোনো একটা কিছু পেজ নিই, এখানে দুটো প্লেন রয়েছে আমাদের, এটাই হচ্ছে এই দুটো প্লেনের মধ্যবর্তী কোণ। এখন বুঝতে পারছো, আমরা যদি এরকমভাবে ছবিটা এখানে নিয়ে থাকি তাহলে এই কোণটাই হচ্ছে এই প্লেন দুটোর মধ্যবর্তী কোণ। এটা কোনো অসুবিধা নেই বোঝার, এটাকে আমরা থিটা বলতে পারি, থিটা কোণ। এইবার এই যে প্লেনটা, এই যে লাইনটা রয়েছে এ বি, এই প্লেনের উপরে নর্মাল আমরা নিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে নর্মাল, টেনে নিলাম, ঠিক আছে, ইন ওয়ান ভেক্টর। তাহলে এই যে প্লেন ওয়ানটাকে আমরা কিভাবে লিখতে পারি, আর ভেক্টর ডট ইন ওয়ান ভেক্টর ইন ডি ওয়ান, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের নর্মাল টু দ্য প্লেন। ওকে, এটাকে ধরা যেতে পারে, ধরা যাক টি বিন্দু, এইটা এটাকে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই প্লেনের এস বিন্দুতে আমাদের নর্মাল টেনে ফেললাম, এইটা হচ্ছে আমাদের ইনটু ভেক্টর। এই প্লেনটার ইকুয়েশনটা কিরকম, আর ভেক্টর ইন ওয়ান ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ওয়ান, ডি ইনটু এটা হচ্ছে আমাদের ডি টু। এইবার কথা হচ্ছে দুটো প্লেনে আমরা ভেক্টর ইকুয়েশন নিয়েছি, আমাদের কার্টেশিয়ান ইকুয়েশনও নিতে পারি, সেটা তোমরা জানো কিভাবে করতে হয়, সে আমরা কোনো ব্যাপার না, সেটা আমরা জেনে ফেলেছি। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করি, এইটা হচ্ছে এই যে টি, এটাই যদি নাম দেওয়া হয় এই জিনিসটা টি এস, বা এটা হচ্ছে এন ওয়ান ভেক্টর আর এটা হচ্ছে আমাদের এন টু ভেক্টর। টি এইটা কি, এন ওয়ান ভেক্টরটা হচ্ছে এই প্লেনের উপরে যে নর্মাল সেটা, আর এন টু ভেক্টরটা কি এই
প্লেন 2 এর উপরে নর্মাল সেটা। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে ত্রিভুজ ATS এর ক্ষেত্রে? কোথা থেকে নিচ্ছি? ত্রিভুজ ATS এর ক্ষেত্রে এই কোণটা 90, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো এই যে এই N2 ভেক্টরটা এই প্লেনের উপরে লম্ব, তাহলে এই কোণটা আমাদের কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই কোণটা আমাদের দেখাবার কত হবে? 90 ডিগ্রি মাইনাস পাশের কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ হচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের থিটা। তাহলে দেখো ভালো করে একটু জিনিস বোঝার চেষ্টা করি আমরা। এটা থিটা হচ্ছে, তাহলে এই যে নর্মাল, অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মালস, অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মালস ইজ ইকুয়াল টু থিটা। और কি হতে পারে? এই দুটো দেখো, এইখানে যদি এটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, আর তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটাও হতে পারে, পাই মাইনাস থিটা হতে পারে। ওকে, পাই মাইনাস থিটা নিয়ে নিতে পারি। তাহলে দেখো এই দিকে অ্যাঙ্গেল, এইটা হচ্ছে N1 ভেক্টর N2 ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলও হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে একটা হচ্ছে থিটা অথবা হচ্ছে আমাদের পাই মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা একটা ভালো করে একটা বোঝার চেষ্টা করি যে এই যে দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে তো, আর এই যে দুটো নর্মাল প্লেনের যে দুটো নর্মাল তাদের মধ্যেও অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে থিটা। ওকে, তাহলে আমাদের এই থিটাটা কি করে বার করব? তাহলে প্রথম ভেক্টর নর্মাল ভেক্টর, প্রথমটা হচ্ছে N1 আর N2। তাহলে N1 ভেক্টর ডট N2 ভেক্টর যদি আমাদের নেওয়া হয়, তাহলে সেটা কত হয়ে যাবে? N1 ভেক্টর টু N2 ভেক্টর ডট প্রোডাক্ট cos অফ থিটা। ঠিক আছে, মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। তাহলে এখান থেকে আমাদের cos থিটা কত হয়ে যাচ্ছে? N1 ভেক্টর N2 ভেক্টর ডিভাইডেড বাই N1 ভেক্টর N2 ভেক্টর। ঠিক আছে, এবার যদি আমাদের অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা হয়, তাহলে N1 ভেক্টর ডট N2 ভেক্টর ইজ ইকুয়াল টু N ভেক্টর N2 ভেক্টর ইজ ইকুয়াল টু cos অফ পাই মাইনাস থিটা করলে কত হবে? মাইনাস cos থিটা হয়ে যাবে। তাহলে সুতরাং এখান থেকে আমাদের cos থিটা আমরা পেয়ে যাব মাইনাস N1 ভেক্টর N2 ভেক্টর ডিভাইডেড বাই, এখান থেকে পেয়ে যাব হচ্ছে N1 ভেক্টর ডট N2 ভেক্টর ডিভাইডেড বাই N1 ভেক্টর N2 ভেক্টর। ওকে, এখান থেকে হচ্ছে মাইনাস। তাহলে আমাদের cos থিটাটা আমরা সবসময়তেই মড নিয়ে নেব। মড নিয়ে নিলে আমাদের কি শুরু হয়ে যাবে? N1 ভেক্টর N2 ভেক্টর মড নিয়ে নিলাম, ডিভাইডেড বাই হয়ে যাবে N1 ভেক্টর টু N2 ভেক্টর। ওকে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটা হলো আমাদের দুটো প্লেনের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তো এখানে আমরা আগেও দেখিয়েছি, আরেকবারও বলে দিচ্ছি, এখানে আমরা cos থিটা নিয়ে নেব মড অফ N1 ভেক্টর ডট N2 ভেক্টর, পুরোটা মড নেব, আর এখানে হচ্ছে তাদের N1 ভেক্টরের মড আর N2 ভেক্টরের মড নিয়ে নেব। এখান থেকে পজিটিভ মান পাবো, তাহলে থিটার আমরা পেয়ে যাব হচ্ছে সূক্ষ্ম কোণের মান, সেখান থেকে নেগেটিভ হলে আরেকটা কোণ আমরা স্থূল কোণটাও পেয়ে যেতে পারি। তা সূক্ষ্ম কোণটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে 180 ডিগ্রি থেকে সেই সূক্ষ্ম কোণটা বাদ দিলে আমাদের বাকি কোণটা আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, এরকম এটা তোমরা সবাই জানো, নতুন কিছু না। যদি আমরা 60 ডিগ্রি কোণ পাই, তাহলে বাকিটা 180 মাইনাস 60 ডিগ্রি করে 120 ডিগ্রি আমরা পেয়ে যাবো। তাহলে সবসময় পজিটিভটা নিয়েই কাজ করি, নেগেটিভটা নিয়ে কাজ করার দরকার নেই। তো এটা হলো দুটো দুটো যদি ভেক্টর, যদি আমাদের ভেক্টর ইকুয়েশন যদি হয়। এবার যদি এই প্লেন দুটোর আমরা যদি কার্টেশিয়ান ইকুয়েশন নিই, তাহলে কি হবে? একই ব্যাপার। তো প্রথম প্লেন 1 এর কার্টেশিয়ান ইকুয়েশন যদি আমরা এরকম নিয়ে নিই, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0, আর প্লেন 2 যদি আমরা নিয়ে নিই a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0। তাহলে
ডিরেকশন রেশিও অফ প্লেন অফ দ্য নর্মাল টু দ্য প্লেন ওয়ান। কি কি বলো এখান থেকে আমরা জানি A1 B1 C1। ওকে, কোনো অসুবিধা নেই, কারণ প্রথম যে প্লেনটার তার হচ্ছে নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে A1 B1 C1 আর ডিরেকশন রেশিও হচ্ছে অফ দ্য নর্মাল ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন 2। সেটা কি আছে এখান থেকে আমরা জানি A2 B2 আর C2। তাহলে এই যে দুটো লাইন, আমরা এখান থেকে দুটো লাইন নিয়েছি, কারা কারা? একটা হচ্ছে ধরা যাক এই একটা লাইন, একটা L1 লাইন, N1 এর ভেক্টর, এটা N2 ভেক্টর, এটা হচ্ছে নর্মাল। তাহলে এটার হচ্ছে ডিরেকশন রেশিও A1 B1 C1 আর এটার হচ্ছে A2 B2 C2। তাহলে বলেছি প্লেনের মধ্যে যে কোণ, নর্মালের মধ্যেও সেই কোণ থিটা। তাহলে দুটো লাইন, এইটা দুটো লাইন তো আমাদের, এই লাইনের মধ্যে কোণ নির্ণয় করার সূত্র আমরা নিশ্চয়ই শিখেছি। আমাদের যখন স্ট্রেট লাইন শিখেছিলাম তখন দুটো স্ট্রেট লাইনের যদি ডিরেকশন রেশিও আমাদের A1 B1 C1 আর A2 B2 C2 হয়, তাহলে তাদের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে কি বের করেছিলাম আমরা? cos থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায় A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার আর ডিভাইডেড বাই A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা মুছে দিলাম, এটা আমাদের আর কোনো দরকার নেই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। দুটো নর্মাল আমরা এটা ভালো করে আগে বুঝেছিলাম যে দুটো প্লেনের মধ্যে যে কোণ হবে তাদের নর্মালদের মধ্যেও সেই কোণ হবে থিটা হবে, অথবা 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। তো 180 ডিগ্রি মাইনাস থিটা আমাদের পরের কথা, আমাদের দরকার নেই, আমি থিটা ধরেই করছি। তাহলে যদি দুটো প্লেনের মধ্যে কোণ থিটা হয় তাহলে তাদের নর্মাল দুটোর মধ্যেও কিন্তু কোণ থিটা হবে। আর নর্মালদের ডিরেকশন রেশিও আমাদের A1 B1 C1 হয় আর এখানে A2 B2 C2 হয়। তাহলে cos থিটা মানে কত হবে? তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার আর হচ্ছে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। আর যদি এদের মধ্যে ডিরেকশন কোসাইন দেওয়া থাকে প্রথমটার L1 M1 N1 আর এই লাইনে যদি L1 M1 N1 দেওয়া থাকে, আর যদি পরেরটার L2 M2 N2 দেওয়া থাকে ডিরেকশন কোসাইন, তাহলে এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 M2 এই দেওয়া থাকে। কিন্তু এটা তো সহসা দেওয়া থাকে না, এটা আমাদের দরকার নেই, সেই জন্য আমাদের ডিরেকশন রেশিও নিয়ে আমরা কাজ করলাম। এটা আমাদের পজিটিভ ধরেই করব, আর পজিটিভ ধরলে এটা আমাদের সূক্ষ্মকোণের মানটা বেরিয়ে যাবে, আর সেখান থেকে 180 ডিগ্রি মাইনাস থিটা করে দিলেই আমাদের বাকি কোণটাও পেয়ে যাব। তো এইবার এটা তো হলো আমাদের কোণের বিষয় আমরা জেনে নিলাম। এইবার দুটো প্লেন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তখন কি হয়? আমি ছবি আঁকছি, দুটো প্লেন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে এটার উপরে নর্মাল আর এটার উপরেও নর্মাল, এটাও 90, তাহলে এদের মধ্যবর্তী কোণও অবশ্যই আমাদের 90 ডিগ্রি হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে থিটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, সুতরাং cos থিটা কত হয়ে যাবে আমাদের 0। তাহলে cos থিটা 0 হয়ে গেলে আমরা কি পাবো? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল কার্টেশিয়ানের কথা। আর আমাদের ভেক্টর ইকুয়েশন কি ছিল? R ভেক্টর N1 ভেক্টর D1 আর একটা ছিল R ভেক্টর ডট N2 ভেক্টর ইজ ইকুয়াল টু D2। ওকে, তাহলে প্রথমটা নর্মাল হচ্ছে N1 ভেক্টর, পরেরটা হচ্ছে N2 ভেক্টর, তাদের মধ্যে কোণ কত হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে কি হয়ে যাবে? N1 ভেক্টর ডট N2 ভেক্টর, এটা হয়ে যাবে আমাদের 0। ঠিক আছে, কারণ আমাদের cos থিটার মানটা আমরা কত পেয়েছিলাম? পেয়েছিলাম হচ্ছে N1 ভেক্টর ডট N2 ভেক্টর
ডিভাইডেড বাই n1 ভেক্টর ডট n2 ভেক্টর। তাহলে cos থিটা হয়ে গেলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 ইজ ইকুয়াল টু হয়ে গেলে n1 ইন্টু ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা নতুন কোনো কথা না, কারণ দুটো ভেক্টরের মধ্যে যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়, এসব আমরা সবাই জানি, আমরা বহু এ নিয়ে আলোচনা করেছি। এটা গেল 90 ডিগ্রির কথা। আর যদি প্যারালাল হয় তখন কি হবে? দুটো প্লেন যদি পরস্পর প্যারালাল হয়, তো কীরকম ছবি আমাদের? দুটো প্লেন পরস্পর সমান্তরাল। দুটো প্লেন যদি পরস্পর সমান্তরাল হয়, এটার হচ্ছে n1 আর এটার হচ্ছে n2, n1 ভেক্টর এটা, এটা হচ্ছে n2 ভেক্টর। এই ডিরেকশন রেশিও কত হয়ে আছে? a1 b1 c1, আর এই ডিরেকশন রেশিও কত হয়ে গেছে? a2 b2 c2। তাহলে দেখো, যদি দুটো প্লেন যদি পরস্পর প্যারালাল হয়, তাহলে তাদের উপরে যে নর্মাল হবে, নর্মাল টু দ্য প্লেনস, ইফ দ্য প্লেনস আর প্যারালাল দেন দ্য নর্মাল টু দ্য প্লেন, নর্মালস টু দ্য প্লেন আর অলসো প্যারালাল। তাহলে যদি প্যারালাল হয় তাহলে তাদের ডিরেকশন রেশিওর অনুপাত কি হয়? সবসময় সমান হয়। a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c। এটা নতুন কোনো কথা নাই, যখন আমরা স্ট্রেট লাইন করেছি সেই স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা এগুলো সব দেখেছি। a1 b1 c1 আর এটা হচ্ছে a2 b2 c2 যদি ডিরেকশন রেশিও হয়, তাহলে এই দুটো লাইন যদি পরস্পর প্যারালাল হয় তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 এটা হয়ে যাবে। আর এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে কি যদি ভেক্টর n1 আর n2 ভেক্টর প্যারালাল, n1 ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে n2 ভেক্টর প্যারালাল, তাহলে n1 ভেক্টরকে k ইন্টু n2 ভেক্টর হিসেবে লেখা যাবে। কেটা হচ্ছে স্কেলার, ঠিক আছে? n1 ভেক্টরকে k ইন্টু n2 ভেক্টর দিয়ে লেখা হবে। এই তো নতুন কোনো কথা নেই, এই কথা আমরা সবাই শুনেছি, বুঝেছি। আশা করি আমাদের এই প্লেনের দুটো কোণ, প্লেনের মানে দুটো প্লেনের মধ্যে কোণ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আমাদের কোনো রকম আর সমস্যা নেই। আমরা এবার কিছু কিছু অঙ্কে ফিট করব, আমরা এখানে কিছু কিছু অঙ্ক করব, একটা একটা করে অঙ্ক আমরা আসি, সেগুলো আমরা বুঝে বুঝে করব। প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস। কি কি দেওয়া রয়েছে? 2x minus y plus z is equal to 6 আর x plus y plus 2z is equal to 3. 2x minus y plus z is equal to 6, x plus y plus 2z is equal to কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া রয়েছে দুটো প্লেনের। তাহলে if a1 b1 c1 are the direction ratio of the normal to the plane 1, then a1 is equal to কত হয়ে যাবে? 2, ঠিক আছে? a2 হয়ে যাবে হচ্ছে -1, সরি a1 b1 হয়ে যাবে এটা, আর c1 হয়ে যাবে 1। এখানে 2 -1 1, এটা হচ্ছে ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন 1। আর ইফ a2 b2 c2 আর দ্য ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন 2 যদি হয়, তাহলে a2 কত হয়ে যাবে? আমাদের দেখতে পাচ্ছি 1, b2 কত হয়ে যাবে? এটা y এর কোএফিসিয়েন্ট 1, আর c2 হয়ে যাবে আমাদের এখানে 2। তাহলে আমাদের অ্যাঙ্গেল, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল between the planes, then cos theta কত হয়ে যাবে? মড দিয়ে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 হোল ডিভাইডেড বাই a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ডিভাইডেড বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা পুরোটা মোট। তাহলে এখান থেকে a1 a2 করলে কত হয়ে যাবে? 2 ইন্টু 1 2, এখান থেকে 1 আর -1, আর এখান থেকে 1 কত হয়ে যাবে? 2 হোল ডিভাইডেড কত হয়ে যাবে? এখান থেকে দেখো 2 স্কোয়ার
মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, আর একটা কি হয়ে যাবে এখান থেকে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে 3 ডিভাইডেড বাই কত হবে 4 5 6 রুট 6, এটাও রুট 6, তাহলে হয়ে যাচ্ছে 3/6, তাহলে হাফ, দ্যাট ইজ কস কত হয়ে যাচ্ছে এটা আমাদের হাফ হয়ে গেলে হয়ে যাবে 60 ডিগ্রি, π/3। ওকে, 60 ডিগ্রি আমাদের হয়ে গেল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এটা আমাদের সূক্ষ্ম কোণ পেলাম, আর বাকি কোণটা আমরা পাই মাইনাস π/3 যদি করে দিই তাহলে 2π/3 এটা আমাদের হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কার্টেশিয়ান দেওয়া থাকলে আমরা এভাবে করব। এবার যদি কোনো দুটো প্লেন যদি আমাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা কি করে করব। 2 নম্বর অঙ্ক, দুটো প্লেন দেওয়া রয়েছে, তাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে। আমরা লিখছি ভেক্টর ইকুয়েশন দুটো। আর ভেক্টর হচ্ছে কেমন, 2i মাইনাস জে প্লাস 2k ইজ ইকুয়াল টু 6, আর একটা হচ্ছে আর ভেক্টর 3i প্লাস 6j minus 2k is equal to 9. 2i minus j plus 2k, 3i plus 6j minus 2k। তাহলে এই প্লেনটাকে দেখতে কিরকম, r ভেক্টর in1 ভেক্টর d1, এটা হচ্ছে r ভেক্টর ইনটু ভেক্টর d2। তাহলে in1 ভেক্টরটা কত, 2i minus j plus 2k, আর ইনটু ভেক্টরটা কত, 3i প্লাস 6j মাইনাস 2k। এই দুটো হচ্ছে আমাদের ভেক্টর in1 ভেক্টর in1 ভেক্টর ইনটু ভেক্টর। in1 ভেক্টরটা কি, প্রথম প্লেনের উপরে যেটা নর্মাল ভেক্টর। ওকে, আমরা জানি এর ইকুয়েশন শিখেছি। আর ইনটু ভেক্টরটা হচ্ছে দ্বিতীয় যে প্লেন তার উপরে আমাদের নর্মাল ভেক্টর। তাহলে এদের মধ্যে যদি cos থিটা, যদি থিটা বি দ্য অ্যাঙ্গেল হয়, তাহলে cos থিটা আমাদের কি হয়ে যাবে, আমাদের কি নিয়ম ছিল, cos থিটা আমরা কি শিখেছিলাম, ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে in1 ভেক্টর ডট ইনটু ভেক্টর, আর ডিভাইডেড বাই ছিল আমাদের in1 ভেক্টর ইনটু ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, ডট প্রোডাক্ট, এই দুটো ডট প্রোডাক্ট করলে কত হবে, 3 দুগুণী 6, মাইনাস 1 ইন্টু 6 মাইনাস 6, 2 আর মাইনাস 2, তাহলে মাইনাস 4। আর এটার কত হয়ে যাবে, in1 ভেক্টর 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এগুলো আশা করি নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। ঠিক আছে, in1 এর ভেক্টরের যে ম্যাগনিটিউড, এটা কত হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, -4 এর মড নিয়ে নিলাম, তাহলে 4 পেলাম। এখান থেকে 4 4 8 আর একে মানে এখান থেকে আমরা 3 নিয়ে নিচ্ছি। এখান থেকে কত হয়ে যাচ্ছে 36 9 4, তাহলে হচ্ছে 49, তাহলে হচ্ছে 7, তাহলে 4/21। তাহলে থিটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি cos ইনভার্স 4/21, cos ইনভার্স 4/21। এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল দুটো, এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। এটাকে আমরা প্রথম যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কার্টেশিয়ানে দিয়েছিলাম, আর পরে যেটা দিলাম সেটা আমাদের ভেক্টর ইকুয়েশন দিলাম। ওকে, বেশ, আমরা 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে একটু লিখছি। দুটো প্লেন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটা হচ্ছে r ভেক্টর 2i minus lambda j minus k is equal to 4। ওকে, আর পরেরটা হচ্ছে r ভেক্টর 3i plus lambda j minus 3k is equal to 5। এই দুটো প্লেন কেমন, পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, ফাইন্ড ল্যামডা। তাহলে এই প্রথম যে ভেক্টরটা সেটা কিরকম দেখতে, আমরা এটাকে কি করে বুঝবো, এই ভেক্টর in1 ভেক্টর ইজ ইকুয়াল টু d1, আর পরেরটা হচ্ছে r ভেক্টর ইনটু ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে d2। তাহলে হচ্ছে
প্রথম প্লেনটাকে 1 আর পরের প্লেনটা 2, তাহলে নর্মাল ভেক্টর অফ দ্য প্লেন 1 সেটা কিরকম হচ্ছে ইন ওয়ান ভেক্টর, সেটা কিরকম 2i মাইনাস ল্যামডা জে মাইনাস কে, আর নর্মাল ভেক্টর অফ দ্য প্লেন, ঠিক আছে 2, ঠিক আছে, সেটা কিরকম হয়ে যাচ্ছে ইনটু ভেক্টর, সেটা কি দেওয়া হচ্ছে 3i প্লাস ল্যামডা জে মাইনাস 3k, 2i minus lambda j minus k, 3i plus lambda j minus 3k. Here the planes are perpendicular to each other. Therefore, the normals to the planes are also perpendicular to each other. That is in1 vector dot into vector is equal to 0. That is এখানে আমরা লিখতে পারি যে in1 vector perpendicular to in1 vector, that is in1 vector dot into vector is equal to 0 হয়ে যাবে। তাহলে that is 2i minus lambda j minus k ভেক্টর সঙ্গে ডট প্রোডাক্ট ইন্টু ভেক্টর কোনটা 3i lambda j minus 3k is equal to 0. তাহলে 2 into 3 minus lambda into lambda আর minus 1 into minus 3 is equal to 0. 6 minus lambda square plus 3 is equal to 0. অর্থাৎ lambda square is equal to 9, that is lambda is equal to plus minus 3. তাহলে আমাদের এই অঙ্কটা হচ্ছে যদি এই দুটো প্লেন পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে যে ল্যামডার ভ্যালু প্লাস মাইনাস, ঠিক আছে। আশা করি তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা পরবর্তী যে অঙ্কটা সেটা একটুখানি বোর্ডে লিখেছি, সেটা হচ্ছে find the Cartesian equation of a plane passes through the point, key point 1, 2, minus 3 and is parallel to the plane 3x minus 2y plus 4z plus 1 is equal to 0. বলছে একটা প্লেনের ইকুয়েশন বের করো which passes through the point 1, 2, minus 3 and parallel to the plane 3x minus 2y plus 4z plus 1 is equal to 0. Now here the direction ratios of the normal to the plane, to the given plane, plane 1 কি আছে 3, minus 2 আর 4। এবার কথা হচ্ছে এই প্লেনের সঙ্গে যে প্লেনটা প্যারালাল হবে, আমি থিওরি পার্ট বোঝাচ্ছি না, আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এই প্লেনের সঙ্গে যে প্লেনটা প্যারালাল আমাদের বের করতে হবে, এটার যা নর্মাল হবে, এটার যা নর্মাল, তাদের ডিরেকশন রেশিও কিন্তু সেম হবে, ডিরেকশন রেশিওদের অনুপাত সমান হবে। তাই এদের আমরা কি করতে পারি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন কি নিতে পারি, আমরা এখানে একই রকম ভাবে নেব 3x minus 2y plus 4z plus d is equal to 0। কারণ আমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি, a1x plus b1y plus c1z plus d1 is equal to 0। এই একটা প্লেন, এই প্লেনের সঙ্গে প্যারালাল যে প্লেনটা হবে সেটার ইকুয়েশন হবে হচ্ছে, আমি আগে বলিনি ইচ্ছা করি, এটা হবে হচ্ছে d2 is equal to 0। তার কারণ এই যে ডিরেকশন রেশিও
আর পরেরটা ডিরেকশন রেশিওর কিন্তু অনুপাত সেম হবে, তাই তো? সেই জন্য যদি এটাকে আমরা A2 B2 C2 আর এখানে একটা যদি K ধরি, পরবর্তী প্লেন যদি ধরি, তাহলে এখান থেকে A1 বাই A2 থিওরি পার্টটা এখানেই বুঝিয়ে দিচ্ছি, B1 বাই B2 C1 বাই C2 হবে, কারণ এদের ডিরেকশন রেশিওর অনুপাত সেম হবে। এটাকে যদি আমরা ধরা যাক ল্যামডা ধরি, তাহলে A2-র জায়গায় কি লিখতে পারবো? A2-র জায়গায় আমরা কি লিখতে পারবো? A1 বাই ল্যামডা। এখানে কি লিখতে পারবো? A1 বাই ল্যামডা। এখানে কি লিখতে পারবো? B2-র জায়গায় কি লিখতে পারবো? B1 বাই, এখানে x আছে, B1 বাই ল্যামডা y। এখানে কি লিখতে পারবো? C1 বাই ল্যামডা z প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে আর এখান থেকে ল্যামডা দিয়ে গুণ করে দিলে কি হবে? A1x B1y প্লাস C1z ইজ ইকুয়াল টু ল্যামডা k ইজ ইকুয়াল টু 0 হলো। এই ল্যামডা k এর জায়গায় আমরা কি লিখতে পারি? D2 লিখতে পারি, D2 লিখতে পারি। ওকে, তাহলে আমি সেটাই বলেছিলাম যে এই প্লেনের প্যারালাল যে প্লেনটা হবে সেটা কিরকম দেখতে হবে? সব সেম হবে, শুধু এই কনস্ট্যান্টটা পরিবর্তন হবে। তাই এখানে তাই করেছি, এখানকার প্রত্যেকটা হবে, এটাকে কনস্ট্যান্টটা পরিবর্তন হবে। নাও দ্য প্লেন 2 passes through the point 1, 2, -3। তাহলে কি বসবে? এখানে বসাতে পারবো, তাহলে 3 ইন্টু 1 স্যাটিসফাই করবে তো, 4 ইন্টু -3 প্লাস d ইজ ইকুয়াল টু 0। কোনো সন্দেহ নেই, এতে বুঝতে পারছি আমরা সবাই, কারণ এই যে এই পয়েন্টটা 1, 2, -3 এই প্লেনটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে এই দ্বিতীয় প্লেনের উপরে থাকবে, তাকে কে স্যাটিসফাই করছে, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে 3 -4 -12 প্লাস d ইজ ইকুয়াল টু 0, আর d হয়ে যাচ্ছে 16 -3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 13। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন কত হয়ে যাচ্ছে আমাদের? 3x - 2y প্লাস 4z প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা বুঝে গেলাম। আমরা এখানে থিওরি পার্টটাও সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, প্রবলেম নম্বর 5। প্রবলেম নম্বর 5 এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখি। আমি এটা নিয়েছি যে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন, ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন passes through the point। কিরকম পয়েন্ট? the position vector তার দেওয়া রয়েছে 3i plus j minus k, ঠিক আছে? থ্রু দ্য পয়েন্ট 3i plus j minus k, এই যে দেওয়া রয়েছে সে পয়েন্টটা, তার পজিশন ভেক্টর হচ্ছে এইটা দেওয়া রয়েছে, and is parallel to the plane। এই প্লেনটাও কিন্তু আমাদের ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে, আর ভেক্টর 2i plus 3j minus 2k is equal to 7। পরবর্তী যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তার ভেক্টর ইকুয়েশন আমাদের এটা দেওয়া রয়েছে। তাহলে আমরা ভেক্টর ইকুয়েশন থেকেও কিন্তু আমরা প্যারালালটা করে নিতে পারি, কারণ দেখো এই যে প্লেনটা, এই প্লেনটার নর্মাল হচ্ছে এইটা, ঠিক আছে? নর্মাল ভেক্টরটা কি হবে? নর্মাল ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 2k। তাহলে এই যে দুটো প্লেন পরস্পর প্যারালাল রয়েছে, তাহলে তাদের নর্মাল ভেক্টর সেমই হবে, ঠিক আছে? সেম হবে। তাহলে পরবর্তী ইকুয়েশনটা যেটা হবে, লেট দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন কত হয়ে যাবে? 8টা তো থাকবেই, এইটা সেমই থাকবে, কারণ এটাও তো নর্মাল, ওটার নর্মালও সেম হবে, আর শুধুমাত্র পরিবর্তন হবে হচ্ছে এই 7টা, ঠিক আছে? ওইটার মানই শুধুমাত্র পরিবর্তন হবে। এনি কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছি? বেশ, তাহলে আমরা আবার একবার বলে দিই, যদি এই ভেক্টরটা দেওয়া থাকে d1, এর প্যারালাল প্যারালাল, এটা হচ্ছে প্লেনের ইকুয়েশন, তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু দ্য গিভেন প্লেন কি হবে? আর ভেক্টর এন ভেক্টর সেম হবে, শুধু এই d2টা এটা পরিবর্তন হবে, কারণ আগের ভেক্টরের যে নর্মাল ভেক্টর আর পরের ভেক্টরের নর্মাল ভেক্টর কিন্তু সেম হবে, কারণ এই যে প্লেন দুটো পরস্পর প্যারালাল।
তাহলে আমাদের এখানে লিখবো এটা হচ্ছে 1, তাহলে হিয়ার দ্য প্লেন দ্য পয়েন্ট কোন পয়েন্ট 3i প্লাস j মাইনাস k lies on the plane 1, কারণ এই প্লেনটার মধ্যেই কিন্তু ওইটা আছে, তাহলে এখানে আমরা বসাতে পারবো। তাহলে 3i প্লাস জে মাইনাস কে কার জায়গায় বসাবো? আর ভেক্টর, ওইটাই হচ্ছে আমাদের ওখানকার ওপর আর ভেক্টরটা কি নির্দেশ করে? আর ভেক্টরটা পজিশন ভেক্টর কার? ওই প্লেনের উপরে যে কোনো বিন্দুর পজিশন ভেক্টরটা হচ্ছে আর ভেক্টরটা নির্দেশ করে। তাহলে এই পয়েন্টটাই এর উপরে রয়েছে, প্লেনের উপরে, তাহলে আর ভেক্টরের জায়গায় এটা আমরা বসিয়ে দেবো ডট প্রোডাক্ট। তাহলে 3 ইন্টু 2 হয়ে যাবে প্লাস 1 ইন্টু 3 হয়ে যাবে মাইনাস 1 ইন্টু মাইনাস 2 ডি হয়ে যাবে। তাহলে এখান থেকে ডি কত পেয়ে যাচ্ছি আমরা? 6 প্লাস 3 প্লাস 2 10 11। তাহলে ডি এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 11। তাহলে ইকুয়েশনটা আমাদের কত হয়ে যাচ্ছে? আর ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 2k ইজ ইকুয়াল টু 11। তোমরা যদি এটা অসুবিধা বোধ করো তাহলে এটাকে তোমরা কার্টেশিয়ানে কনভার্ট করে নিয়েও করতে পারো। তাহলে আমরা কার্টেশিয়ানে কনভার্ট করে নিয়ে কি করে করব? এটা কার্টেশিয়ানটা কীরকম হবে আমি শুধুমাত্র ইকুয়েশনটা লিখে দিচ্ছি। এর কার্টেশিয়ান ইকুয়েশনটা আমরা কিভাবে হয় জানি, 2x প্লাস 3y মাইনাস 2z ইজ ইকুয়াল টু 7, তাই তো? 2x প্লাস 3y মাইনাস 2z ইজ ইকুয়াল টু 7। তাহলে প্যারালাল প্লেনটা কীরকম হয়ে যাবে? 2x প্লাস 3y মাইনাস 2z ইজ ইকুয়াল টু k, ঠিক আছে? আচ্ছা, এটার উপরে কোন বিন্দুটা বসবে? এই বিন্দুটা। এটাকে কার্টেশিয়ানে নিয়ে নেব তাহলে আমরা, এটা পজিশন ভেক্টর, এই পয়েন্টেরই তো পজিশন ভেক্টর এটা। তাহলে এর উপরে যদি বসানো হয় তাহলে 2 ইন্টু 3 ইন্টু 1 আর 2 ইন্টু মাইনাস 1 কি, তাহলে একই রকমভাবে দেখছো কি এর মানটা এখান থেকে 11ই বেরোচ্ছে। তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাচ্ছে? 2x প্লাস 3y মাইনাস 2z ইজ ইকুয়াল টু 11। সেম, ঠিক আছে? এই অবধি আমরা মোটামুটি আজকের ক্লাসটা শেষ করলাম। আরও অনেক রকম অঙ্ক আমাদের আছে, আমরা পরবর্তী আরও বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। যে অঙ্ক আমরা আগেও করেছি তবু আবার আমরা সেসব অঙ্ক নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আজকের ক্লাস আপাতত এইটুকুনি। সবাই আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে আরও ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারবে, মানে পরীক্ষায় লিখতে পারবে। প্র্যাকটিস যত করবে তত ভালো করে শিখতে পারবে, তাই তো? সবাই আমরা জানি যত বেশি করে প্র্যাকটিস করব তত ভালোভাবে শিখতে পারবো। আর পরীক্ষার কথা মাথায় রেখো না, পরীক্ষাটা তো সহজ ব্যাপার, আর অঙ্ক যদি আমরা শিখতে না পারি তাহলে পরীক্ষাটা খুবই কঠিন হয়ে যায়। এই অঙ্কগুলো করানো হয়েছে, ডিটেলে তোমরা দেখো, ডিটেলে করার চেষ্টা করো, প্রত্যেকটা থিওরি পার্ট ভালো করে জানো। অঙ্ক একদম সোজা বিষয়, আমাদের ভেক্টরে কিন্তু থিওরি পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। থিওরি পার্টটা যদি ভালো করে জেনে নেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় না অঙ্ক করতে খুব অসুবিধা হবে। প্লেনের ক্ষেত্রেই দেখছো কার্টেশিয়ান থেকে আমরা চলে আসছি ভেক্টরে, ভেক্টর থেকে কার্টেশিয়ানে, এরকম খুব সোজা ব্যাপার, কোনো জটিলতা নেই। আমরা পরবর্তী ক্লাসে আরও অনেক অঙ্ক নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো।